প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মানেই আনন্দ, আমার কাছে মহিমান্বিত এক উৎসব। যে উৎসব মুখর মুহূর্তে আমাদের সবার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট জুড়ে থাকে ঈদের সময় নাটকগুলো, স্পেশালি হাস্যরসাত্মক যে নাটকগুলো সেগুলোর কথা বলছি। এমন দুজন মানুষকে নিয়ে আমি শ্রাবণও আজকে গল্প আড্ডাতে মেতে উঠবো, আপনারা নিজেরাও সারপ্রাইজ হয়ে যাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সালাম স্টিল প্রেজেন্টস ঈদ গল্প আড্ডা, পাওয়ার্ড বাই গ্রাম বাংলা টিপসে। যেমনটি বলেছিলাম, আজকে আমার সাথে দুজন শক্তিমান অভিনেতা রয়েছেন যারা আমাদের সবার ভীষণ ভীষণ প্রিয়। আমাদের সবার প্রিয় হুমায়ূন আহমেদ স্যারের বিরল সৃষ্টি। বলছিলাম অভিনেতা ডক্টর এজাজ এবং সেই সাথে অভিনেতা ফারুক আহমেদের কথা। ঈদ মোবারক। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা। আমার কাছে দুজনকে এত সিরিয়াস মনে হচ্ছে, ঈদ মোবারক বলতে চাই একটু ভয়ে ভয়ে। না বলেন, ভয়ের কিছু বলছি, ভয়ের কোনো কারণ নেই। না, আপনাদেরকে টিভিতে যেরকম দেখি, বাস্তব জীবনে কি তার উল্টোটা? ইয়েস, উল্টোটা অনেক সিরিয়াস। সিরিয়াস। ও, জীবন মানে কি সিরিয়াস সবকিছু নাকি হাস্যরসাত্মক সবকিছু কমেডি? সবকিছু মিলে। সবকিছু মিলে। ওকে, আমি আসলে একটু একটু ভয়ই পাচ্ছি, কিন্তু ঈদের সময় তো ভয় থাকলে হবে না, আমাদেরকে আনন্দের বার্তা দিতে হবে। তো আপনাদেরকে আমি ঈদ মুবারক বলতে চাই এবং ঈদ কেমন কাটছে এই ঈদের সাথে সাথে আমাদের এখনকার ঈদের উৎসব, যেমন বললাম 7 দিন ব্যাপী 8 দিন ব্যাপী চলে। আপনাদের ছোটবেলার ঈদগুলো কি এরকম উৎসব মুখর ছিল ডক্টর এজাজ? অবশ্যই এখনকার চাইতে আমি মনে করি বেশি আনন্দের ছিল, কারণ তখন তো প্রথম রমজান মানেই ঈদের একটা প্রিপারেশন, যে 29 রোজার পর কিংবা 30 রোজার পরে ঈদ আসবে এবং ঈদের দিন সকালে গোসল করা, তারপর নতুন জামা আম্মা বের করে দিতেন, একদম সেই ন্যাপথলিন দেয়া সুটকেসের মধ্যে থাকতো, আম্মা বের করে দিতেন, নতুন জামায় ন্যাপথলিনের গন্ধ, সেটা পরতাম। কারণ প্রতি বছর তো আর নতুন শার্ট পেতাম না। আচ্ছা, ঈদের শার্ট ছিল আমাদের একটাই। হ্যাঁ, এবং সেটা আম্মা ঈদ শেষ দুপুরের পরে আম্মা সিজ করে নিতেন, ওকে, নিয়ে আবার ধুয়ে ইস্ত্রি করে আবার সেটা সুটকেসে রাখতেন। তো সুটকেসে ন্যাপথলিন থাকতো। যখনই আম্মা ন্যাপথলিন, সেই ন্যাপথলিনের সুগন্ধযুক্ত, আমার শার্টটা ছিল কেরোলিনের, আমার মনে আছে, সবুজ রঙের একটা কেরোলিনের শার্ট। তখন কেরোলিনের শার্ট ছিল খুব শৌখিন। সেই শার্টটা পরতাম এবং ন্যাপথলিনের গন্ধ ছুটছে, ওই প্রশান্তিটা ছিল ঈদের। ওই এক শার্ট বারবার পরেছি, কয়েক বছর পরেছি, তারপর ঈদের আনন্দটা ওই যে বছরে 2 দিন পরার সে আনন্দটা ছিল। সেই আনন্দ এখনকার থেকে অনেক বেশি ছিল, তাই? এখন নেই, এখন তেমন একটা নেই। আমি ফারুক আহমেদের কাছ থেকেও সেটা শুনতে চাইবো। আপনাকে দেখে মনে হচ্ছে শুরু থেকে আপনি একটা ক্যারেক্টারের মধ্যে আছেন। ইজ ইট ট্রু? না না, ওকে, এবার আমি একটু স্বস্তি পাচ্ছি। তো আপনার ঈদগুলো, ছোটবেলার ঈদগুলো কিরকম ছিল, কতটুকু কালারফুল ছিল? কালারফুল ছিল কিনা ওটা আমি জানি না, রং দেখি নাই। আনন্দ ছিল। আমরা তো শহরে বড় হয়েছে, কিন্তু আমরা ঈদের সময় আব্বা যেহেতু শিক্ষক মানুষ ছিলেন, আমরা গ্রামে যেতাম 1 মাসের জন্য। রমজানের ছুটি হয়ে যেত স্কুল, আব্বা আমাদেরকে নিয়ে গ্রামের বাড়িতে যেতেন। দাদা ছিলেন, দাদি অনেক আগেই মারা গিয়েছিলেন। তো ঈদের সময় হয় কি, মানে পুরো রমজান মাসটাই ছিল আনন্দের। খুব ছোটবেলায়, এটা আমি বলছি 67, 1967, 68, 69, অনেক আগের কথা। এই সময় আমার সময় ওইটা। হ্যাঁ, তো হ্যাঁ, আর তখনও শীতের দিনের রোজা ছিল, আমার মনে আছে। মা সেই 2টার সময় উঠে রান্না শুরু করতেন, রাত 2টার সময় গরম ভাত দিতেন, আমরা লেপের নিচে থাকতাম। গ্রামে তো প্রচন্ড শীত, ওই আমরা উঠে যেতাম, আমাদের উঠাইতে চাইতেন না আর কি, আমরা ঠিক উঠে খেতাম। তারপরে আব্বার সাথে তারাবি নামাজে যেতাম, এইটা একটা। আর ঈদের দিন যেটা একটা ব্যাপার ছিল, আমাদের গ্রামে আমাদের বাড়ির সামনেই ছিল বড় মাঠ, ঈদগাহ মাঠ, ওখানে নামাজ পড়া হতো। তো যখন যে নামাজ পড়াতেন উনি তো চলে আসতেন আগেই, লোকজন আসতো ওখানে, মানে একজন না আসলেও নামাজ হবে না, মানে ওই যেমন দেখা হইতো যে কে আসে নাই। তারপর দেখা গেলো যে আরে তালুকদার সাহেব তো আসে নাই, রফিজউদ্দিন তালুকদার ছিল আমাদের পাশে। তো উনি কই উনি ওই গরুরে গোসল করায়, গোসল করে তাড়াতাড়ি চলে আসবে। তারপর বলে এই রফিজ চাচা আসেন, তাড়াতাড়ি আসতেছি বলে উনি আবার এসে তাড়াতাড়ি একটা পাঞ্জাবি পরে আসলো, বসলো। মানে তখন সৌহার্দ্য এবং আনন্দটা অনেক বেশি ছিল, সেটা ফিল করতে পারি। এখনকার ঈদে অবশ্যই সেটা ডিফারেন্ট, কিন্তু আনন্দটা আগের মতো না হলেও আনন্দ তো আছে। না, বিষয়টা আসলে অন্য জায়গায়। সেটা হচ্ছে কি, এখন যারা ছোট
তাদের আনন্দ কিন্তু ওই ওই আমাদের ওই সময় যে আনন্দ ছিল এদেরও কিন্তু ওই একই আনন্দ পাচ্ছে ওরা, ছোট ছোট যারা বাচ্চা। ওই যে তখন একটা জামা ছিল ওইটাই কিন্তু ধুয়ে মুছে আবারও দেওয়া হতো, এখন তো আর সেটা থাকছে না। না সেই জন্যও না, মানে বয়সটা একটা, আমরা তো জানতামই যে একটা জামাই থাকে, আমরা তো আর জানতাম না যে 5টা জামা থাকে, কাজে ওই 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 আফসোস আমাদের ছিল না। বয়সটা ফ্যাক্টর, বয়সটা এলো ফ্যাক্টর। এখনকার বাচ্চাদের কথা বলছি যে এদের তো অনেক জামা অনেক জুতো পাওয়া যায়, ওই এক্সাইটমেন্টটা ওদের মধ্যে কিন্তু আমি একটু কম দেখি, বাট তারপরেও ঈদের আনন্দ সর্বত্রই থাকে। আপনি কেন দেখেন না, আপনি ওই বয়সটা পার হয়ে এসেছেন, কিন্তু ওরা কিন্তু ঠিকই আনন্দ পায়। আমি ওইটাই বলতে চাই। আমরা তো সবাই আমরা যেরকম করে নতুন জামা জুতো লুকিয়ে রাখতাম, কম্পিটিশন হতো কাউকে দেখাবো না, আমারটা বেশি সুন্দর, ওই জিনিসগুলো এখন আমি ফেসবুকে আমরা অনেক কিছু দেখি। এবং আমি মনে করি যে আমরা আমাদের যে বয়সে চলে এসেছি, আমরা মনে করি সবাই আমাদের মতো করে ঈদ করছে, আসলে বিষয়টা তা না, সেরকম না। ছোটরা ঠিক আমাদের মতোই ছোট আছে এবং তারা কিন্তু আনন্দটা ঠিক একইভাবে একদম উপভোগ করছেন। ট্রু, একদমই ট্রু, কারণ হচ্ছে প্রত্যেকটা বয়সে একটা আলাদা আনন্দ রয়েছে, আর ঈদ সবসময় অনেক আনন্দ। যদি জিজ্ঞেস করি, আমি গ্রামে ঈদ করতে যেতাম আগে, যখন আব্বা বেঁচে ছিলেন তখন যেতাম, আম্মা বেঁচে ছিলেন তখন গ্রামে যেতাম। তো গ্রামের আমাদের ঠিক মাঠ কিন্তু ঈদগাহ মাঠ খুব ছোট, বাড়ির সামনে মসজিদ, সেখানে তো এই বিষয়টা ঠিক মাইক দিয়ে ডাকছে এবং একজন মনে করেন যে সময় 1:30 ছিল, 1:30 আসছে না, মাইকে বকাবকি শুরু করছে, এ সলিম হাই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, কতক্ষণ বসে থাকবো, আয় তাড়াতাড়ি। দেখা গেল সলিম তাড়াতাড়ি কাপড় কাঁধে দিয়ে দৌড় এবং সবাই দেখছে, এবং সে মাঠে ঢোকার পর সবাই একসঙ্গে গালিগালাজ, ভাই এত দেরি করছিস কে, দেরি করছিস কে। তো এটা আমার মনে হলো গ্রামে কিন্তু আনন্দটা গেলে এখনো ঠিক হয়, কিন্তু গ্রামে তো আর যাওয়াটা হয় না, আসলে সময়টা হয় না, ঈদটা শহরেই হয়। গ্রামে গেলে কিন্তু আনন্দটা আমি মনে করি ছোটবেলার আনন্দের মানে লেশ অনেকটা রয়ে গেছে। এবং এখনকার আনন্দটা আমার কাছে মনে হয় যে এখন যেভাবে আমরা খুব উৎসব মুখর হয়ে ঈদটাকে সেলিব্রেট করি, সেটাও অনেক বেশি আনন্দময় এবং সেটা সেলিব্রেট করতেও আমরা পছন্দ করি। ওয়েল, এই মুহূর্তে যদি একটা ঈদের কথা বলি যে ঈদটা সবসময় বিভিন্ন কারণে স্মরণীয় বা সবসময় মনে পড়ে যায়, এরকম একটা ঈদের কথা কি বলবেন ফারুক আহমেদ? কোনটা সেটা? আমার একটা ঈদের কথা মনে পড়ে, সেটা হচ্ছে 71-এ আমি যখন ঢাকায় আসলাম, তখন একটা ঈদ হয়েছিল, মানে একটা টেনশন ছিল সবকিছু মিলে, যুদ্ধ চারিদিকে। তো তখন তো বয়স অত বেশি ছিল না, তার আগে 70-এও মানে আমরা গ্রামে ঈদ করেছি সুন্দর মতন, কিন্তু ওইবার আমাদের যেহেতু গ্রামে একটু ঝামেলা ছিল অনেক, তো আমরা শহরে চলে আসছিলাম আবার। সেটা ঈদটা বোধহয় নভেম্বরে বা এই টাইমে ঈদটা ছিল, আমার ঠিক খেয়াল নেই, বা তো ওই সময় ঈদে মানে একটা ঈদ ছিল আর কি। আচ্ছা, ওই সময়কার ঈদটা কি কারণে স্পেশাল? তখন স্পেশাল মানে মানে একটু সবাই একটু ভয়, মানে এটা নেগেটিভ অর্থে। ও আচ্ছা, মানে মানে খুব আনন্দ হয় না আর কি। ঠিক আছে, এই জন্য মাথায় ওইটা আছে আর কি। আচ্ছা ঠিক আছে, এবার যদি ডক্টর এজাজের কাছে শুনতে চাই, স্মরণীয় ঈদ কোনটা ছিল? ছোটবেলার ঈদ তো সবই স্মরণীয়, মানে বড় হবার পরে আমার ঈদের আনন্দের সঙ্গে তো আমরা যখন অভিনয় শুরু করলাম, তখন ঈদে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে ঈদের নাটকটা কোনটা যাচ্ছে, দর্শকরা কিভাবে দেখছে, ঈদের নাটকে অভিনয় কেমন হলো। সঙ্গে সঙ্গে হুমায়ুন স্যার চলে আসেন, তখন হুমায়ুন স্যারের বাসায় যে নাটকটা দেখতাম আমরা, আমার মনে আছে স্যার বলতেন যে বাসায় আসবে সবাই বসে নাটক দেখব। ওই যে নাটক দেখার একটা উৎসব, এবং আমার মনে আছে একবার ঈদে গেলাম, তো সবাই নাটক দেখব একসঙ্গে, তো স্যার বললেন যে এই সবাই খাও, তো আমি কিন্তু আসলেই বাসা থেকে খেয়ে গিয়েছি। স্যারের বাসা ধানমন্ডি, আমার বাসাও ধানমন্ডি 27-এ। তো আমি বললাম স্যার খাওয়া দাওয়া করে এসেছি। স্যার হুট করে রেগে গেলেন, খাচ্ছ তো কি হয়েছে আবার খাবে, খাচ্ছ তো কি হয়েছে আবার খাবে। তখন ভয়ে আবার খেলাম, এবং স্যার কম খাবার জন্য বকা দেন কিনা আমার মনে আছে, আমি ভয়ে ভয়ে বেশি করে খেয়েছি, যে যদি স্যার দেখেন যে কম খেয়েছে আবার বকা দিতে পারেন। মানে স্নেহটা এমন ভাবে স্যার আমাদের করতেন, মানে বকা দিয়েও যে স্নেহ করা যায় এটার উদাহরণ ছিলেন হুমায়ুন স্যার। তো আমার সেই ঈদের নাটক দেখার আনন্দটা আমরা এখন মিস করি, প্রচণ্ডভাবে মিস করি। একসঙ্গে বসে ঈদের নাটক দেখব, এবং স্যার দেখতেন, তখনই সমালোচনা করতেন, তোমার এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে, এটা সুন্দর করেছো।
ওইটা তো আর কখনো পাবো না। ওটাও মনে হয় খুব স্পেশাল মোমেন্ট, বিকজ একদম একদম ভুলগুলো যদি খুব সুন্দর করে এত আমি আদর শুধু করে কেউ বলেছি ধরিয়ে স্যার আমি দেয়। খেয়ে এসেছি, সঙ্গে সঙ্গে যে ধমক খাও, এবং সত্যি কথা আমি জোর করে করে খাচ্ছি এবং ভুল স্যারের দিকে যদি তাকাচ্ছি। হয় মধুর এমন হোক না ভুল। আমি আসলে আপনাদের দুজনকে যেই দেখে, শুধু আমি না, হুমায়ুন আহমেদ স্যারের কথা মনে পড়বেই। সেই প্রসঙ্গে যাওয়ার আগে আরও একটা জিনিস বলতে চাই, যে আপনাদের দুজনের সাথে এই যে আড্ডা দিচ্ছি, গল্প করছি, আমি একজনকে কিন্তু ভীষণ মিস করছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সে তো- তিনজনকে একসাথেই দেখা সে যায়। তো এখন ইংল্যান্ডে। হ্যাঁ, সে দেশের বাইরে, কিন্তু আমি তাকে খুবই মিস করছি। আপনাদের কথা চিন্তা করেই তাকে আমি সেটে যদি নিয়ে আসি তাহলে কেমন হয়? খুবই ভালো। ওকে, লেটস ডু ইট। না না, সে কোন দিক দিয়ে আসবে? সে কিন্তু সামনে দিয়েও আসতে পারে, কারণ তার পালিয়ে আসার এবং যাওয়ার একটা অভ্যাস আছে। না, এই মুহূর্তে সে সামনে দিয়ে আসছে না, সে পিছন দিয়ে আসছে। আমাদের সবার প্রিয় খসরু ভাই রয়েছেন। ঈদ মোবারক। খসরু, ঈদ মোবারক আপনাকে। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু এখনো ভদ্র, আলাইকুম। কত ভদ্র লোক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে দেখতে মনে হচ্ছে আপনি বাংলাদেশে বসে আছেন। পিছনে ঈদের চাঁদ এবং সেই সাথে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা তো বাংলাদেশের বিল্ডিং। অবশ্যই সে চুরি করে এসেছে আবার। এটা কি ঈদের চাঁদ? ঈদের চাঁদ কিরকম হয়? না, না। যাই হোক, চাঁদ দেখেছি তো তাই। আমি যেহেতু ঈদের প্রোগ্রাম আপনাদের সাথে, ঈদে দেখা হচ্ছে, তো ঈদের আমেজটা রাখার জন্য হ্যাঁ। আপনি ঠিকই ধরেছেন। আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এটা কিন্তু গুলশানের। এর চাঁদটাও কিন্তু বাংলাদেশের আকাশে, তবে এটা ঈদের চাঁদ না। তবে চাঁদটা আমি রাখতে চেয়েছি দেখেন, আপনি আপনাদের কিন্তু জন্য। আমাকে ধোকা দিতে পেরেছেন। এই চাঁদ দেখে আমি মনে করেছি আপনি বাংলাদেশে, কিন্তু আপনি আপনার ফ্রেন্ড এবং সহকর্মী ফারুক ভাইকে কিন্তু একদমই ধোকা দিতে পারেননি। তিনি বলেছেন এটা ঈদের চাঁদ নয়। না, ঈদের চাঁদ এত বড় হবে না। ট্রু, সো ট্রু। এখন আমার এটা কাছে মনে সূর্য হচ্ছে হতে তাই। পারে, সূর্য। আমরা কথা বলছিলাম ভাই আমি actually- আমি এখন এই মুহূর্তে ঈদের চাঁদ কোত্থেকে আনবো? যেটা আমার কাছে ছিল এইটাই আমি রেখে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আমার তো আপনাদের জন্য। সন্দেহ হচ্ছে এটা চাঁদই না, এটা সূর্য। আপনাকে সূর্যকে চাঁদ বলছেন ভাই, এটা ঠিক না না। না, এটা রাত, পেছনে দেখেন বিল্ডিং কালো আধা। Okay. একটু না, না, মেঘলা আমার আকাশ। কাছে খুব মজা লাগছে যে আপনারা মনে হয় যখন দেখা হয় তিনজন এরকমই খুনসুটিতে মেতে উঠছেন। আমরা কথা বলছিলাম আসলে ঈদ উৎসব নিয়ে, ঈদ আনন্দ নিয়ে। খসরু ভাই, আপনার কাছেও জানতে চাই যে আপনার কাছে মেমোরেবল ঈদ কোনটা ছিল, সবচেয়ে বেশি মেমোরেবল? আমার কাছে সবচেয়ে বেশি মেমোরেবল ঈদ ছিল একবার আমার মার খাওয়ার অবস্থা হয়েছিল ঈদের দিন। ওকে। কারণ আমি জিনিসটা ছিল এইভাবে, আমি তো গ্রামে জন্ম, গ্রামে বড় হয়েছি। তো হাই স্কুলে যাওয়ার পর থেকে স্কুল পালিয়ে প্লাস ঈদের সময় আমরা সিনেমা দেখতে যেতাম। এমনও হয়েছে ঈদের দিন দুটো সিনেমা দেখেছি, এরকম আচ্ছা। হয়েছে। তো একবার হয়েছে আমি ক্লাস 7-এ আমার মনে হয়, তো ওই সময় প্রতিজ্ঞা নামে এজ এ মিন্টুর একটা সিনেমা রিলিজ হয়েছে। ওই সিনেমায় হচ্ছে অ্যান্ড্রু কিশোর, অ্যান্ড্রুদার প্রথম প্লেব্যাক গানটা ছিল এক চোর যায় চলে। তো এই গানটা আগেই শুনেছি রেডিওতে, বাণিজ্যিক কার্যক্রম ঢাকা রেডিওতে শুনেছি। সিনেমা মুক্তি পেয়েছে, ঈদের নামাজ পড়তে আমাদের গ্রামের ঈদগাতে গিয়েছি। পরে আমি এটা লিডার, যাদেরকে নিয়ে যাব এই গ্রুপ লিডার আমি। দেখলাম সময় চিন্তা করে আমরা যদি নামাজটা শেষ করি, গ্রামে ঈদের নামাজ ঈদগাতে পড়তে, ফারুক ভাইয়ের কথা আমি শুনছিলাম ব্যাক স্টেজ থেকে, যে একজন পাশের বাড়ির আসতে একটু দেরি করছে, তার জন্য ওয়েট করা হয়, Right. আসতে দেয়া হয়, তারপরে জামাতটা হয়। তো ওইভাবে লোকজন আসতে, কয়েকজন গণ্যমান্য আসতে দেরি করেছেন। দেখলাম ঈদের জামাত শুরু হতে দেরি হচ্ছে, আর ঈদের জামাতটা যদি শেষ করি তাহলে ট্রেন মিস করব। ট্রেন মিস করলে, সকালে ট্রেন মিস করা মানে দুপুরের ট্রেন আর হবে না। তো নামাজটা না পড়েই আমরা পালালাম, ট্রেনে গিয়ে এই এজ এ মিন্টুর প্রতিজ্ঞা সিনেমাটা দেখলাম। সিনেমা দেখে সন্ধ্যার সময় যে সময় ফিরেছি, বাড়িতে ঢুকবো, তখন খবর পেলাম যে বাবা দিনের থেকে মানে রেডি আছেন, বুঝে ফেলছেন যে এটা সিনেমা দেখতে গেছি, খবর পেয়েছেন। তো আমাকে গাছের সাথে বেঁধে মারা হবে। আমার সাথে আমার বাড়িরই আরেক ঘরের আমার এক চাচাতো ভাইয়ের ছেলে, আমার বয়সী, সেও ছিল। তো দুজন আমরা কি করব এখন, বাড়িতে দুজন আর ঢুকি না, আচ্ছা। যে আমাদেরকে মারা হবে। রাতের দিকে ঢুকলাম, আরেক ভাই, আমাদের বড় ভাই ঢুকালেন, যে মার খাইনি, মারেননি, তবে এত ভীত ছিলাম, মানে ভয়ে ছিলাম। বাবা মানে আমার বাবাটা যখন রাগেন, খুব বেশি রাগেন। আর ঈদের নামাজ এটা এমন ভাবে প্রচার হয়েছে যে নামাজটা আমরা পড়িনি, শেষ করিনি, না করে এই সিনেমা দেখতে চলে গেছি। তো এইটা আমার জীবনের একটা স্মরণীয়, আমি বলবো মজার একটা স্মরণীয় ঈদ।
তারপরও আমার কাছে মনে হয় ওই ঈদের আনন্দটা, মানে আপনি যে বাসা চুরি করে মুভি দেখতে গিয়েছিলেন, সেটা যদি এখন ফিরে আসতো তাহলে আরো মজা হতো। বাট মজার কথা বলছিলাম, এবং আপনাদের তিনজনকে যখনই আমরা দেখেছি, সেটা স্ক্রিনেও হতে পারে স্ক্রিনের বাইরে, আপনাদের মধ্যে অনেক মজার মজার স্মৃতি রয়েছে। সেরকম একটা স্মৃতি যদি আপনারা এখন এই মুহূর্তে আমার সাথে শেয়ার করতেন, খুব মজার কোনো কিছু। বলেন স্বাধীন ভাই। হ্যাঁ, না, মজার গ্রামে তো মজার ওইভাবে আমার তেমন সবগুলোই মজার ছিল, আলাদা করা যাবে না। আমাদের আপনার স্মৃতি না, আপনার আপনি সাথে প্রশ্ন বোঝার চেষ্টা করেন। আমার প্রশ্নটা ছিল স্বাধীন ভাই, যে আপনাদের তিনজনের মজার কোনো স্মৃতি এই মুহূর্তে যদি আমাদেরকে শেয়ার করতেন। মানে এটা কি ঈদের না যে জীবনের? কোনো কিছু হতে পারে, আপনারা তিনজন তো একসাথে হলে অনেক মজার মজার ঘটনা ঘটে, আমি জানি। সেগুলো তো সব বলা যাবে না এখানে। আর সব বলা যাবে না, যেটা বলা যাবে সেটা বলেন। তিনজন মিলেই বলতে পারেন, আমি এনজয় করবো এবং দর্শকরাও ভীষণ এনজয় করবে। আমি মজার স্মৃতি বলবো না, আমি মানে স্মরণীয় স্মৃতি বলবো। হ্যাঁ প্লিজ। একবার স্যার তো আমাদেরকে নিয়ে তারা তিনজন নাটক বানিয়েছেন, হ্যাঁ, সবগুলি অত্যন্ত পপুলার ছিল, অত্যন্ত পপুলার। আমি বলি সারা পৃথিবীতে পপুলার, সারা পৃথিবীতে। একবার আমার মনে আছে যে আমি এবং ফারুক ভাই এবং স্বাধীন ভাই তিনজন, তখন হুমায়ুন স্যারের অফিস ছিল আসিফ মেনশন কাকরাইলে। তো কি কাজে আমরা তিনজন একটু বিচ্ছিন্নভাবে ছিলাম। ওকে। তো রিকশায় তো অনেক লোকজন যাচ্ছে, তো প্রথম মানে রিকশার লোকজন যে বসা, মনে করেন দুজন বসা, একজন পাশের জনকে বলছে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, একজন 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 একজন, মানে তিনজনের মধ্যে একজন। আরেকজন বলছে ওই আরেকটা 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 আরেকটা, তারপরে আরেকজনকে দেখার পরে বলে এ আরো একটা তো আরো একটা তো। তার মানে এই তিনজন মিলে একটা, প্রথম সে একজনকে দেখেছে, আরে একজন আরেকজন তো, মানে আরেকজন, মানে তিনজনকে একসঙ্গে দেখবে, এটা তার বড় ধরনের একটা দেখা। আমার এটা মনে আছে। তো একটা নাটক আমরা ঈদের সময়, নাটকের কাজ একদম শেষ, ওকে, ধানমন্ডি বাসায় আমরা সবাই বিদায় নেব, ঈদের বিদায়। তো ওই সময় বাংলা ভিশন থেকে তখনকার যিনি হেড অফ প্রোগ্রাম ছিলেন উনি এসেছেন এবং টাকার একটা পোটলা নিয়ে। আচ্ছা। তখন স্যারকে তো অ্যাডভান্স টাকা দিয়ে যেতেন। ওকে। তো আমরা বাড়ি যাবো, এই সময় দেখি স্যারের সঙ্গে উনি কানে কানে কি বললেন, বলার পরে স্যার বলছেন যে দেখো একটা সমস্যা হয়ে গেল, তো এখন তো টাকা নিয়ে এসছে, স্যারও বললেন যে টাকার পোটলা নিয়ে এসছে, তো এখন তো নাটক একটা তো বানাতে হয়, ও তো ছাড়ছে না, এখন তোমরা তো বাড়ি যাবে, কি করব। তা আমরা তো মানে ঈদের দিন হলেও পারলে শুটিং করে অবস্থা এরকম। তো আমরা বললাম যে স্যার করি স্যার। তো স্যার তারপরে বললেন ঠিক আছে, করলে তো এখনই করতে হবে, কারণ সময় নেই তো। স্ক্রিপ্ট কোথায়? হ্যাঁ, স্যার এক পাতা করে লিখে দেন, এক পাতা লিখে দিলেন। আমরা মানে বিদায় নেবার জন্য আসছি, তখন আবার শুটিংয়ে চলে গেলাম ধানমন্ডি লেকের পাশে। শুটিং করলাম, এক পাতা করে আসি, শেষ হয়ে গেছে, আরেক পাতা নিয়ে যাও, আরেক পাতা লিখে দিলেন। তো আমি কত বড় মূর্খ সেটা বুঝি, যে মানে মানুষকে ইভালুয়েট করার জন্য যোগ্যতা দরকার, হুমানে আমাদের মূল্যায়ন করব সেটার জন্য কিন্তু যোগ্যতা দরকার। আমার সে যোগ্যতা নেই। নাটকটা করছে আর ভাবছি স্যার নাটকটা না করলেই পারতো, এটা মনে হয় ভালো হচ্ছে না। আচ্ছা, মানে অনুভূতিটা এরকম। হ্যাঁ। তারপর নাটকটা শেষ হলো, প্রচারিত হয়েছে। তখন তো স্যারের অনেক নাটক একসঙ্গে যেত, আমরা সব নাটক দেখতে পেতাম না। কয়েক বছর পরে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঈদের পরদিন সকালে। তো তখন বাসায় সবাই ঘুমিয়ে। তো নাটকটা আপনারা অবশ্যই দেখেছেন ফারুক ভাই, আমরা তিনজন যে ওই যে আপনি পিঁপড়া নিয়ে বলেন যে আমার এটা পাল্টাই দেন, পিঁপড়া মানে বিষ খাবো, হে পৃথিবী বিদায়, হ্যাঁ বিষ খাবো। তো বিষ খাবার আগে মানে তিনজন বিষ নিয়েছি, ফারুক ভাইয়ের বিষের মধ্যে একটা পিঁপড়া, আমার পিঁপড়াটা দিচ্ছেন, এটা পাল্টায় দেন। এই নাটকের শেষ দৃশ্যটা ছিল এরকম যে সংলাপটা স্বাধীন হয়েছিল। আচ্ছা, মানে স্বাধীন ভাই শেষ দৃশ্যে বলছেন যে মামা, মানে উনি একটা ফ্যামিলিতে ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে তিনি ব্যাক করেছেন। ওকে। তো ওনার সংলাপটা এরকম ছিল যে মানে একটা পরিবারে তাকে ধরে নিয়ে যাওয়া হয় ভুল মানুষ হিসেবে। তো বললো যে পরিবারে যাওয়ার পর আমার খুব বিয়ে করতে ইচ্ছা করছে, সংসার করতে ইচ্ছা করছে, আমরা কি কোনোদিন সংসার করব না মামা, আমাদের কি সন্তান হবে না? আমি সংলাপটা বলতে পারলাম না। তো সকালবেলা যখন আমি নাটকটা দেখছিলাম,
মানে ওই দৃশ্যটা আসার পর আমি একা ডুকরে কেঁদেছিলাম, এবং তখন মনে হলো যে এই নাটকটি শুটিং করবার সময় আমার মনে হয়েছিল যে নাটকটা কাজ করবে না, হ্যাঁ ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। তখন নিজেকে ভাবলাম যে আমি কত বড় গাধা, আমি বুঝিনি হুমায়ুন স্যার কি বানিয়েছেন। কত বছর পর সে নাটক দেখে আমি নিজেই কত মুগ্ধ, যে মুগ্ধতা এখন আর নেই। আমি বুঝতে পারছি, এবং এই সময়টার কথাই কিন্তু বারবার শুনতে চাই, এবং আপনাদের তিনজনকে যেহেতু একসাথে আমি পাচ্ছি, আরো গল্প শুনবো। আমি এই তিনজনের মধ্যে আমি জানি একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে, আপনারা যখনই দেখা হয় আচ্ছা, যে শ্রাবণ আপনাকে একটু থামাতে পারি প্লিজ? আমরা তো ঈদের প্রোগ্রামে আছি, সবাইকে ঈদ মুবারক প্রথমেই জানিয়েছি, আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তো আমার একটা প্রশ্ন, আমার দুজন অগ্রজ, দুজন ভাই, আমার কো আর্টিস্ট, ঈদের প্রোগ্রামে ওনারা আসছে, পাঞ্জাবি নাই কেন? এই যে দেখেন আমি কত সুন্দর চকমক একটা পাঞ্জাবি পরে আসছি, ঈদের প্রোগ্রাম। আরে ভাই, এটা তো ঈদের প্রোগ্রাম, পাঞ্জাবি নাই কেন দুইজনে? উত্তর দেন। আপনি পাঞ্জাবি পরেছেন কি পরেননি সেটা বোঝা যাচ্ছে না, কারণ শুধু উপরের অংশটুকু দেখা যাচ্ছে। আপনি আমার যদি শুধু উপরের অংশ দেখা যেত আমিও বলতাম আমি পাঞ্জাবি পরে এসেছি। দেখেন আমার উপরের অংশ, আমার উপরের অংশ দেখেন, আমার উপরের অংশ পাঞ্জাবি। আপনারটা হলো ফতুয়া, ফতুয়া না, আপনারটা হচ্ছে বলা যায় ফতুয়ার মতোই, কিন্তু আপনারটা শার্ট। আমি ভদ্রলোক, এজন্য আমি শার্ট পরে আসছি সুন্দর। না না না, ফারুক ভাইটাও পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি। কাবলি না, এখন তো আমি দেখাতে পাচ্ছি না আমার পাজামা পাঞ্জাবি, ওনারা জিন্স পরে আসছে, শার্ট পরে আসছে, এটা কি ঈদের প্রোগ্রাম হলো? আমি কিছুই বুঝতে পারলাম না ভাই। ভাই আমরা আপনার মতো চালাক না, আপনারা বড় ভাই। আমরা আচ্ছা, আপনারা বড় শুনেন, ভাই, আপনাদের আমরা কাছ থেকে ঈদের নামাজ মানে পড়ে, এটা তো ঈদের আগের প্রোগ্রাম, ঈদের দিন দেখাবে, তো আমরা তো মনে করছি যে যেহেতু আজকে করছি তো আজকের ড্রেসে পরে যাই। আচ্ছা, এখন পাঞ্জাবি চেঞ্জ করে আমরা পরে তার মানে আপনাদের দুজনের থেকে সে অনেক জ্ঞানী, বুদ্ধিমান। ওরে বাবা, সক্রেটিসের কাছাকাছি। এবং স্বাধীন ভাই আজকে আপনারা বড়, আপনাদের কাছ থেকে আমরা শিখবো। কি শিখবো আপনাদের কাছ থেকে? ঈদের দিন পাঞ্জাবি নাই, পাজামা নাই, মাথায় টুপি নাই। স্বাধীন ভাইয়ের সঙ্গে গল্প হচ্ছে, যখন স্বাধীন ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয়, ওই সময় মানে উনি ছিলেন আমার সবচাইতে বড় শত্রু। কেন? না না, আপনি হাসবেন না, উনি স্বীকার করেন না, কিন্তু আমি জানি গল্পটা। প্লিজ। চন্দ্রকথা ছবিতে শুটিং হবে, তা আমার তো এটা একটা মানে এমন মানে অভ্যাস ছিল যে স্যারের একটা নাটক হচ্ছে আমি নাই, স্যারের ছবি হচ্ছে আমি নাই, আমি অসুস্থ হয়ে যেতাম। আচ্ছা, যে হুমায়ুন স্যারের ছবি হচ্ছে আমি নাই, এটা তো অকল্পনীয়। হ্যাঁ, তো চন্দ্রকথা ছবিতে আমি জানি যে একটা ক্যারেক্টার আমার, চম্পা আমার বউ, খুব সুন্দর একটা ক্যারেক্টার, আমি একদম মানসিকভাবে প্রস্তুত যে খুব সুন্দর একটা ক্যারেক্টার পেলাম, এটা অভিনয় করব, বিরাট প্রশান্তি আমার, আমি মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছি যে স্যারের পরবর্তী ছবি চন্দ্রকথায় আমি একটা দুর্দান্ত ক্যারেক্টার করব। তারপরে উনি এখন বুঝতে পেরেছেন, তারপরে আমি শুনলাম যে এই ছবির একজন অভিনেতা, উনি ইংল্যান্ড থেকে আসছেন, আচ্ছা, উনি এই ছবিতে অভিনয় করবেন। আমার তো কোনো সমস্যা নাই, ডেফিনেটলি উনি আসবেন, এসে অভিনয় করবেন। তারপরে ভেতরের খবর জানলাম অনেক পরে, কি সেটা? স্ক্রিপ্ট স্যার তাকে পড়ে শুনিয়েছেন, শুনে বলেছেন, স্বাধীন তোমার কোনটা পছন্দ, তোমার যে ক্যারেক্টারটা পছন্দ তুমি সেটা নাও। উনি আমার ক্যারেক্টারটাই পছন্দ করেছেন। তখন আমি আউট, উনি ইন। চিন্তা করেন, তারপর আমি আউট, উনি ইন। এত বড় ক্ষতি করতে পারলেন স্বাধীন, আপনি কি ইচ্ছে করে কাজ করেছেন? আমি না না, কিন্তু আমার একটু দুঃখ নেই কেন, স্বাধীন ভাই ওই ক্যারেক্টারটা অসাধারণ করেছেন, অসাধারণ করেছেন। তার সুন্দর অভিনয় দেখে আমি তাকে সেদিন ক্ষমা করে দিয়েছি, আজও ক্ষমা করে দিয়েছি। আসলে কি আপনি মহান, আপনি এজাজ ভাই, আপনি আসলেই মহান। কিন্তু ভাই, এই তথ্যটা আমি আসলে জানতাম না, আমি জানতাম না। আমাকে হুমায়ুন ভাই লাস্টে কি কারণে বললেন যে স্বাধীন শোনো, তুমি তো এই ছবির কো প্রডিউসার, কো প্রডিউসার, এই ক্যারেক্টারটা আমি জাহিদকে দিয়ে চিন্তা করেছিলাম, আপনার কথাও বলেছেন, চিন্তা করেছিলাম, কিন্তু কোন প্রতিষ্ঠিত একটা অভিনেতা এই ক্যারেক্টারটা চ্যালেঞ্জিং করতে যাবে না, কারণ সে একজন পক্ষাঘাত রোগী। ম্যাক্সিমাম ছবিতে ফ্ল্যাশব্যাক ছাড়া সে শুয়ে থাকে, ওই খাটের উপরেই থাকে। তো এই ক্যারেক্টারটা অনেকে করতে চাইবে না, ইটস এ চ্যালেঞ্জিং, তুমি এটা কর, বিশ্বাস করেন এজাজ ভাই, আমি জানতাম এইটা।
আচ্ছা ঠিক আছে। ওটা কি চ্যালেঞ্জিং নাকি শুয়ে থাকাটা? না না না, সবাই শুয়ে ফারুক ভাই, আমি বলি, এবং আমার কষ্টটা দেখেন, আমার কষ্টটা দেখেন। সেটা হ্যাঁ কষ্ট হচ্ছে স্যারের গ্রামের বাড়ির খুব কাছে, হ্যাঁ হ্যাঁ 18 বাড়িতে শুটিং হচ্ছে, হাজার হাজার মানুষের ভিড়, হাজার হাজার মানুষের ভিড়। যখন আমরা শুটিং এ গেলাম তখন মনে হচ্ছিল যে ওখানে একটা মেলা বসে গিয়েছে, বাহ মানে এবং মেলাই বসে গিয়েছিল। এবং সেখানে স্যার আমাকে দায়িত্ব দিলেন লোকজনকে কন্ট্রোল করার। অ্যাক্টিং এর না, হাজার হাজার লোক আমি কন্ট্রোল করে বেড়াচ্ছি, আর আমার ক্যারেক্টার উনি করছেন আরামে মাঝখানে শুয়ে। মানে বেদনার মাত্রাটা দেখেন। এবং আমি আমি বুঝতে পেরেছি, আমি তারপরে এলো- উনি আপনার শত্রু। হ্যাঁ, যে আমার শত্রু মাঝখানে আরামে শুয়ে শুয়ে আচ্ছা acting আমি করছে। একটু ফারুক ভাইয়ের কাছ থেকে শুনি, উনি কি শত্রু আপনার না, বা উনি কখনো না। এরকম করেছে? না না আপনার সাথে করে নাই না? না, আমার সাথে কারোই হয় নাই শত্রুতা। না, বললাম তো আমি পরবর্তীতে তার অভিনয় সুন্দর হওয়ার কারণে আমি সব ভুলে গিয়েছি এবং মাফ করে দিয়েছি। এরকম খুনসুটি ভাই থাকবে। আগামী ঈদে আপনার নামে একটা কুরবানি দেব আমি। কেন? মাফ করে দেওয়ার জন্য? এই যে উনার মহান ইয়েটা কি বলবো, এটা তো আমাকে কোনোভাবে, এটা তো আমি ঋণ শোধ করতে পারবো না। তারপরে চেষ্টা করব এজাজ ভাইয়ের নামে একটা কুরবানি দিয়ে আমি এটা কিছুটা ঋণটা কমাতে। আপনি ঠিক তো আছে? করবেন না, কোরবানি দিবেন না, আমি শিওর। আমাকে বলেন কেন কেন? উনি কি একটু মানে কঞ্জুস? দিবে না, না কেন? কোন জিনিস না, দিবে না, দিবে না? না এমনি উনি বললে আজকের বলার জন্য। অনুষ্ঠান শেষ, যদি এটা আবার পরবর্তী অনুষ্ঠানে দেখানো জিজ্ঞেস হতো করে, হ্যাঁ, তাহলে উনি দিতেন। হ্যাঁ, কারণ জানে যে আর দেখানো জানে হবে না না। অনুষ্ঠান শেষ আমার কোথায় কে খবর আমি দেবে, sure। খবরটার কেউ নেবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, সেটা আমার সাথে যখনই দেখা হবে তখনই আমি জিজ্ঞেস করব। আর আপনাদের তিনজনকে দেখলে অবভিয়াসলি সবার আগে মনে দেখা হবে না তো আপনার সাথে, সে তো থাকে লন্ডনে, সে অনেক কিছু করতে পারে, অনেক কিছু বলতে পারে, তাকে সে তো ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আমি একটা কথা বলে তো পার পাবো না, এই জন্য আমাদের একটু কম বলতে হচ্ছে কথা। আমি সেটা নোটিস করেছি যে আপনি কম কথা বলছেন একটু। হ্যাঁ। এই জন্য পরের প্রশ্নটা আমি আপনাকেই করতাম যে এই তিনজনকে আমরা যেভাবেই পাই, ওনাকে অনলাইনে আমরা পেছনে ঢাকার ব্যাকগ্রাউন্ড দিয়ে যেখানে যেভাবে যে কোনো অনুষ্ঠানে নিয়ে আসবো, তিনজনকে দেখলে আমাদের হুমায়ুন আহমেদ স্যারের কথা বার মনে পড়ে, এবং ঈদের সময় স্পেশালি সেই নাটকগুলো মিস করি অনেক বেশি। আপনাদের তিনজনের মধ্য থেকে একটু স্মৃতিচারণ বা হুমায়ুন আহমেদ স্যারের কথা এবার আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, এই রোজার ঈদের আগে হ্যাঁ আমরা শুটিং করছি, তো সন্ধ্যার দিকে হঠাৎ করে ওখানকার প্রোডাকশনের এক ছেলে এসে বলল যে স্যার আপনাকে ডাকে, ঈদের 3 দিন 4 দিন আগে বা 7 দিন আগে। তো আমি বললাম যে আমি তো শর্টে আছি, এটা দিয়ে আসি। না স্যার আপনাকে এখনই যেতে বসে। তো উনি রুমে, জন্য ফ্লোরে বসতেন, যে রুমে, তো ওখানে বসে আছেন, শাওনও বসে আছে পাশে, আর কেউ নেই। তা আমাকে বলছে বসো। তো ডাক্তারও জানে যে আমাকে খুব একটা মনে হয়, খুব একটা হুমায়ুন ভাই শুটিংয়ে খুব একটা বকা দিতেন না। না, হ্যাঁ, সবচাইতে কম বকা খেয়েছে ফারুক ভাই। আর সবচেয়ে বেশি কে খেত? আমি না না, একবার স্বাধীন ভাই প্রায় মার খেতে ধরেছে, কেন কেন? আমার মনে আছে। শর্টের মানে সময় আমি ভয় পেয়ে গিয়েছি, আরে মানে স্যারকে মারবে নাকি, অবস্থা এরকম। মানে একদম শর্টের সময় স্যার যেভাবে চাচ্ছেন, স্বাধীন ভাই সেভাবে পাচ্ছেন না। স্যার এমন ক্ষেপে গেলেন এবং রাগ হয়ে স্বাধীন ভাইয়ের একদম কাছে গিয়েছেন। আমি খুবই ভয়ে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, মারবে নাকি। খুব রাগ হয়েছে। এবং আমিও প্রচন্ড বকা খেতাম, প্রচন্ড। শুধু ফারুক ভাই, আমি আল্লাহ পাকের কি অশেষ রহমত ওনার উপরে জানি না, উনি চুপ করে থাকে, এটাই হচ্ছে রহমত। উনি স্যারের বকা আমার মনে হয় না যে খেয়েছেন। তো তারপরে আমাকে যখন আমি বললাম যে আমি শর্টটা দিয়ে, সে বলছে না আসেন, এখনই ডাকে স্যার, খুবই জরুরি। তো যাক আমি গেলাম, তো যাওয়ার পরে রুমে দুজন বসা, তো বলে বসো। তো একটু মুডটা অফ, তা আমি বসলাম। বসার পর কিছু কথা নেই, আমার দিকে তাকিয়ে বললো গত ঈদে তুমি আমাকে পাঞ্জাবি দাও নাই কেন, প্রথম কথা। তো আমি ওই হুমায়ুন ভাইকে প্রতি বছর একটা ওই রোজার ঈদে একটা করে পাঞ্জাবি দিতাম, মানে 4-5টা ঈদে এরকম দিয়েছি। তো আগের ঈদে আমি দেইনি। তো আমি হঠাৎ করে, তো আমি তো একটা শর্টে ছিলাম, ঘরের ভিতরে ছিলাম, হঠাৎ পাঞ্জাবি দাও নাই কেন, আমি ভাই বুঝলাম না। বলে যে না, তুমি গত ঈদে আমাকে পাঞ্জাবি দাও নাই কেন। তো আমি তো কিছু বলতে পারছি, বেশ রাগ করে বসে আছি। তারপর আমার হঠাৎ মনে হলো যে গত ঈদে আমি দেশে ছিলাম না,
আচ্ছা। আমি ইন্ডিয়াতে না কোথায় জানি আমার বাচ্চা নিয়ে স্ত্রী নিয়ে আমি বাইরে ঈদ করেছিলাম, ওকে। তো ওই জন্য আমার পাঞ্জাবিটা দেওয়া হয়নি। তাই আমি বললাম যে আমি তো একটু পরে আর কি মনে হলো, আমি বললাম যে হুমায়ুন ভাই আমি তো গত ঈদে ছিলাম না, সেই জন্য দিনে। তোমার বাসায় লোক ছিল না, তোমার ড্রাইভার ছিল না, তুমি আমার পাঞ্জাবি পাঠাবে না, পাঠাইতে পারলা না। তারপরে আমি যে হ্যাঁ সেটা হয়তো পাঠাবো, আমি তো ওইভাবে চিন্তা করিনি। আপনাকে আমি বলে জানো না আমি তোমার পাঞ্জাবি পরি, তোমার ঈদের সময় আমি তোমার পাঞ্জাবি পরি আমি, আর তুমি আমার পাঞ্জাবি দেন। সে খুব রাগ, সামন পাশে দিয়ে বলতেছে আরে এরকম করেন কেন আপনি? হ্যাঁ এরকম করতেছেন নাও দিল না কেন আমাকে পাঞ্জাবি। তো যাই হোক আমি একটা পর্যায়ে বললাম যে ওমান ভাই আমি এই যে এবার ঈদে আপনাকে পাঞ্জাবি দেবো। নো, তোমার পাঞ্জাবি তো আমরা আর পরবো না কোনোদিন, খবরদার তুমি আমার জন্য পাঞ্জাবি নিয়ে আসবে না, খবরদার পাঞ্জাবি নিয়ে আসবে না। অভিমান ছিল। তারপরে আমি আর কি বলবো, হ্যাঁ। আমি আর কিছু বললাম না, যাও শুটিং করো যাও। তো আমি খুবই মানে মন খারাপ, কেমন জানি একটা অবস্থা হয়ে গেল আমার, যে চলে গেলাম। যাওয়ার পরে শর্ট দিচ্ছি, তারপরে হঠাৎ ঈদের শুটিং শেষের পরে উনি তো দক্ষিণ হাওয়ায় চলে আসলেন নুহাসপল্লী থেকে। আমি করলাম কি একটা পাঞ্জাবি কিনে আর একটা শাড়ি কিনে আমি সাহস করে বাসায় গেলাম ঈদের একদিন 2 দিন আগে। আমি যা বকা দিলে আমাকে বলছে আমি পরবো না, তাও গেছি আমি। যাওয়ার পরে সাধারণত ওই দরজা তো খোলাই থাকতো, তো আমি একটু তারপরে বেল্টটি পরে দেখি যে হুমায়ুন ভাই বের হয়েছেন, শার্ট একটা গায়ে দেওয়া, লুঙ্গি পরা। ফারুক কি ব্যাপার, কি জন্য আসছো? তা আমি বললাম যে হুমায়ুন ভাই যে আসছি একটু পাঞ্জাবি দিতে। তাই নাকি? ও ফাইন, এই শাওন দেখো ফারুক আসছে পাঞ্জাবি নিয়ে, শাড়ি নিয়ে। হ্যাঁ, সে খুলে টুলে একদম সব দেখে টেখে তারপরে বলে চা খাও এ করো। তারপরে আমি বললাম যে আমি খাবো না। মানে সে আগের 7 দিন বা 8 দিন আগে যে আমাকে এগুলো মানে কিচ্ছু তার মনে নাই, মানে এত উচ্ছ্বসিতভাবে সে এটা নিলেন। মানে আমি তো টেনশনে ছিলাম, সে মানে একদম রিভার্স একটা ক্যারেক্টার ওনার। একদম তাই। এই গল্প শুনে আরো একবার মনে পড়লো যে আমরা প্রাউডলি বলতে পারি আমাদের একজন হুমায়ুন আহমেদ স্যার ছিলেন, তার কাজের দ্বারা তিনি সবসময় আমাদের মাঝেই থাকবেন। ওয়েল, আপনাদের 3 জনকেই একটু আগে আমি শুনলাম যে সবচেয়ে বেশি বকা খেতেন হচ্ছে হুমায়ুন স্যারের কাছে ডক্টর এজাজ, সবচেয়ে কম খেতেন আপনি, মাঝারি পর্যায়ে তিনি। প্রিয় কে ছিলেন এই 3 জনের মধ্যে থেকে? হাত তুলুন কনফিডেন্সের সাথে। কে প্রিয় ছিলেন মানে এটা বলার জন্য? হ্যাঁ, আমরা 3 জনই হাত তুলব। 3 জনই হাত তুলুন। হাত তোলেন, হাত তোলেন। আমি এখানে একটু কথা বলতে চাই। আপনি যেটা বললেন হুমায়ুন আহমেদের সবচেয়ে প্রিয় কে, আমি এখানে কোনো প্রিয় মাপার কোনো প্যারামিটার ছিল না। উনি সবাইকেই ভালো, আমরা 3 জনই প্রিয়। ফারুক ভাইকে ফারুক ভাইয়ের মতো করে উনি স্নেহ করতেন, এজাজ ভাইকে এজাজ ভাইয়ের মতো করে স্নেহ করতেন, আমাকে আমার মতো ওইভাবে। ওনার কিন্তু কমতি ছিল না কারোর থেকে কারো বা যার যার মতো করে উনি স্নেহ করতেন। আচ্ছা, আর আমি এখানে পাঞ্জাবির একটা কথা বলতে চাই প্লিজ। ফারুক ভাইয়ের গল্প শুনে আমার মনে হলো, আমারটা বলেন না, অন্যটা বলেন। না, আপনারটা বলবো না। এটা হচ্ছে ঈদের আগের দিন শুটিং করেছি দক্ষিণ হাওয়া ধানমন্ডি লেকের আশেপাশে, এক্স্যাক্টলি সালটা আমার মনে নেই। তো উনি আগে আমাকে বলে দিয়েছেন দুপুরের সময়, স্বাধীন ওই শুটিং শেষ হওয়ার পরে বাসায় যাবা না, চলে আসবা, আমরা চান্দাত এইখানে করবো, যেটা আড্ডা হয় ওল্ড ফুলস ক্লাব ওনার বাসায় দক্ষিণ হাওয়ায়। তো আমি শুটিং শেষে আমি চলে আসছি, আসার পরে আমাকে বললেন স্বাধীন পাঞ্জাবি পেয়েছো? তো ছিল কি, আমি তো বিয়ে করেছি উনার বাসায়, উনি উকিল বাপ ছিলেন, উনি কনে দেখেছেন, কন্যা মেয়ে দেখেছেন, উনি উকালতি সবকিছু উনার করা, উনি উকিল বাপ ছিলেন। তো এরপরে বিয়ের পরের থেকে পয়লা বৈশাখ হোক, 2 ঈদ, সবকিছুতে উনার যেমন কর্মচারী স্টাফ যারা আছে নুহাসের, আমরা যারা আছি সবাইকে মানে ঈদের উকিল বাপ হিসাবে আরো বেশি কেয়ারফুল থাকতেন যে আমি আর আমার বউয়ের মানে পাঞ্জাবি শাড়িটারি যেন সময় মতো পৌঁছায়। তো শুটিং শেষ করে চানরাত ওই দিন গেলাম, শেষ করে ওনার ওখানে যাওয়ার পরে বললেন স্বাধীন পাঞ্জাবি পেয়েছো? জি পেয়েছি, পছন্দ হয়েছে? আমি বললাম না। সোজা আমি বললাম না, পছন্দ হয়নি। কেন? বললাম না, আমার ওই যে বোতামের পাশে পাঞ্জাবিতে যে আলপনা আঁকা থাকে কারুকাজ, এইগুলো আমার ভালো লাগে না। এইগুলা ওই জন্মের পর থেকে দেখে আসতেছি, একই জিনিস আরং হোক আর অন্য যে কোনো কিছু হোক, ওই কাজ করা থাকে এইখানে। তাহলে আমার প্লেন পাঞ্জাবি ভাল লাগে। তখন দর্জি বাড়ি নামে একটা দোকান বেরোয়েছে, সাদা কালো, ওদের ওইখানে কোনো কাজ থাকে না, আলপনা আঁকা থাকে না। তো আমি বললাম ওনাকে এটা, উনি সাথে সাথে করলেন কি, চলো
বিশ্বাস ফারুক ভাই বিশ্বাস করবেন কি করবেন না জানি না, রাইফেল স্কোয়ারে তখন সাদা কালোর প্রথম গেছে, একটা ব্রাঞ্চ হয়েছে। আমি আর উনি গেলাম, গিয়ে আমার জন্য একটা বললেন তুমি পছন্দ করো কোন পাঞ্জাবিটা তোমার ভালো লাগে। তো আমি কালো একটা পাঞ্জাবি পছন্দ করলাম, বুকের উপরে আফ্রিকান একটা কালো পাঞ্জাবির উপরে সাদা একটা মোটিভ আছে আফ্রিকান একটা এইখানে আঁকা, কিন্তু কোনো না কোনো এনিমেলের না, এমনিতে একটা আঁকা। আমি বললাম এইটা, উনি ওইটা আমার কিনে দিলেন, তারপরে দক্ষিণাওয়ায় আমরা আসলাম। কিন্তু এর মধ্যে দক্ষিণাওয়ায় অন্য লোকজন বসা ছিলেন, কাউকে কিছু বলেন নাই। আর দক্ষিণাওয়ার থেকে তো রাইফেল স্কোয়ার হেঁটে যাওয়া যায় 5 মিনিট সময়। তো এই জিনিসটা উনি করেছিলেন। তার মানে আপনি বলতে চাইলেন যে আপনি একটু বেশি প্রিয়? না না, প্রিয় আমি যেটা বলছি না, প্রিয় বলছি সবাইকে উনি করতেন। আমরা যারা আছি স্ক্রিপ্ট লিখতেন উনি নাম লিখে, ফারুক ভাইয়ের কথা কিন্তু ফারুক লেখা থাকতো, এজাজ ভাইয়ের কথা এজাজ, আমার কথা স্বাধীন, ক্যারেক্টারের নাম লিখতেন না, এত পছন্দ করতেন আমাদেরকে। আচ্ছা, আপনারা দুজনই তো অনেক, দুজনের কথা কেন বলছি, আপনারা দুজন তো বিখ্যাত মানুষ তাই না? কারণ আমরা, ফারুক ভাই বলেছেন তিনি একজন বিখ্যাত মানুষ, এজাজ ভাই আপনি কি বিখ্যাত? ফারুক ভাইয়ের চেয়ে কম। ফারুক ভাইয়ের চেয়ে কম। আর স্বাধীন ভাই আপনি? ভয় বললো, ভয় বলেছে। আমি দুইজন থেকে এক বেশি। এক বেশি? ওয়াও, আমার তো খুবই ভালো লাগছে এই আড্ডা দিতে পেরে। একদম শেষ পর্যায়ে আমি জানি যে আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের ছেলে, নুহাশ হুমায়ুনের একটা কাজে আপনাদের তিনজনকে আমরা একসাথে পেয়েছি। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কোলাবোরেশন এবং সবাই খুব দেখতে পছন্দ করেছে। অনেক কথাও হয়েছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে ভালোবাসাটা অনেক বেশি ছিল। এক্সপেরিয়েন্সটা যদি একটু ছোট্ট করে শুনতে চাই আমি একদম শেষ পর্যায়ে, ফারুক ভাই বলেন, বা তিনজনের কোনো ডায়লগ দিয়েও আমরা শেষ করতে পারি। না ওইটা বলি, আমরা রিসেন্টলি যেহেতু করলাম বিকাশের অ্যাড, তো প্রথমে আমি জানতাম না যে এটা নুহাশ হুমায়ুন করবে, প্রথমে হয়তো কে করবে জানতাম না। যখন গেলাম, তবে আমার ধারণা ছিল যে সে ভালো কাজ করবে নুহাশ, কারণ ওর তো পেট কাটা শ দেখেছি, দেখে আমি খুবই মুগ্ধ যে এত ভালো কাজ। তারপরে একটা জিনগত ব্যাপার আছে, সেটাও আমি খুব করি যে মানে ওর এত পড়াশোনা। তো করার পরে আমার একটা ধারণা ছিল যে অ্যাক্টিংয়ের জায়গাটা হয়তো বা সে একটু কম বুঝবে, যেহেতু তার প্র্যাকটিস অত নেই, পড়াশোনা করা কিন্তু বাস্তবে তো অভিজ্ঞতা কম থাকার কথা, হ্যাঁ এক্সপিরিয়েন্স জায়গা থেকে। কিন্তু যখন আমরা আমাদের শর্ট নেওয়া হলো এবং স্ক্রিপ্টগুলি 5টা স্ক্রিপ্ট ছিল চমৎকার, 5টাই সুন্দর, অর্থাৎ 2টা তো দেখাচ্ছে, আরও 3টা আছে। তো যখন মানে শ্যুট করলো এবং এত সিনসিয়ার, সকাল 6টায় গিয়ে সে বসে থাকতো সেটে, এবং আমাদের সান টু সান হতো একদম সারাক্ষণ, একটা শটেও সে মানে কথা বলতো না, চুপচাপ করতো। এবং আমি আসলে অভিভূত যে এত সুন্দর কাজ। আমার আনন্দের জায়গাটা হচ্ছে প্রথম যখন গেলাম তখন তো খুবই ভয় ছিল যে স্যার আমাকে, ফারুক ভাইকে, স্বাধীন ভাইকে পছন্দ করতেন মানুষ হিসেবে এবং অভিনেতা হিসেবে। আমাদেরকে কিন্তু স্যার দুভাবে পছন্দ করতেন, শুধু অভিনেতা হিসেবে না, আমাদেরকে স্যার মানুষ হিসেবেও পছন্দ করতেন। তো আমার ভয় ছিল যে আমাদের অভিনয় হুমায়ুন স্যার পছন্দ করেছেন, নুহাশ হুমায়ুন কি করবেন, এই আতঙ্কটা ছিল, প্রচণ্ড আতঙ্ক ছিল। আমি কিন্তু খুবই ভয়ে অভিনয় করছিলাম। তো যখন আমাদের মানে সিকোয়েন্স হবার মাঝখানে নুহাশ হুমায়ুন হাতে তালি দিয়ে একবার বলে ফেললেন যে আপনাদেরকে নিয়ে তো আমাকে অনেক বড় কাজ করতে হবে, সেটা ছিল আমার অনেক বড় উচ্ছ্বাস। এবং এখন আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা অবশ্যই অনেক ভালো কাজ করব। নুহাশ হুমায়ুন আমাদেরকে দিয়ে সে কাজ করাবেন। ফ্যান্টাস্টিক, এটা মনে হয় ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিল। স্বাধীন ভাই আপনার কাছ থেকে কিছু একটা শুনতে চাই ছোট্ট করে। হ্যাঁ, আমি তো এখান থেকে গেলাম, প্রথমে এটা অন্য আরেকটা এজেন্সি করার কথা ছিল, এটা নভেম্বর থেকে কথা হচ্ছিল গত বছরের, আমি রাজি হচ্ছিলাম না, যাব কি যাব না। যখনই আমি শুনতে পারলাম এখান থেকে নুহাশের অ্যাসিস্ট্যান্ট রাতুল আমাকে ফোন করে বলল যে ভাইয়া ওরা যে কথা বলছিল এইটা এখন সবকিছু নুহাশের লং স্টোরি থেকে করবে, মানে নুহাশ করবে। জিজ্ঞেস করলাম, শুনেই এখানে একটা আবেগের জায়গা, মানে এমন একটা জিনিস অনুভূতি, মানে আমার পুরো চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে গেল। যেটা নুহাশ করবে, তা নুহাশের বাবার তৈরি করা কালজয়ী চরিত্র, আমি যেটা বলবো
তারা তিনজন। এটা মানুষ এত মিস করে মানুষ এই জিনিসটা, এই তিনজনকে নিয়ে নুহাস করবে, এটা শুনেই আমি মানে অন্য ধরনের একটা অনুভূতি, ফিলিংস আমার ভিতরে আসলো। আর ফারুক ভাই যেটা বললেন যে পেট কাটা শো উনি দেখেছেন, আমিও পেট কাটা শো দেখেছি, আমি মুগ্ধ তার কাজ দেখে। সে অন্য লেভেলের কাজ করে, তার কাজের স্ট্যান্ডার্ড হচ্ছে গ্লোবাল চিন্তা ভাবনা, চিন্তাধারাটা, যে অডিয়েন্স হিসাবে সে গ্লোবালি চিন্তা করে, গল্পটা ওইভাবে ইয়ে করে। তো তারপরে গেলাম, যাওয়ার পরে ওই নুহাসের কারণেই আমার যাওয়াটা, যে অনেক দিন পরে আবার আমরা তিনজন একসাথে কাজ করব, এই তারা তিনজনকে নিয়ে কাজ করবে আর নুহাস করবে, এটা আমার বিশ্বাস ছিল ভালো করবে। ঠিকই সে ভালো করলো। এজাজ ভাই যেটা বললেন, এক পর্যায়ে আমরা থার্ড ওয়ান যে সময় করছিলাম শুট টাই টুই পরা, সে উঠে এসে, এমনি উঠে না, ফোন হাতে নেয় না, আমরা প্রত্যেকদিন সেটে গিয়ে তাকে পেয়েছি। এটা বাংলাদেশে প্রথম আমি দেখেছি কোন ডিরেক্টর আর্টিস্ট যাওয়ার আগে সে সকাল ভোর 5:30 6টা থেকে সে বসা, সে শুটিং চলাকালীন সময়ে জোরে চিৎকার করে ফোনে কথা বলতেছে না, মেসেজ চালাচালি করতেছে না, ফোন ধারে কাছেই নাই, সে কাজের মধ্যে সে মগ্ন থাকে। সে এক পর্যায়ে ওই দিন আইসা বলল যে স্ট্রেইট, আমি ফারুক ভাই এজাজ ভাই বসা ছিলাম, যে আই এম এনজয়িং ইওর কেমিস্ট্রি এন্ড আই এম সেম টাইম আই এম থিংকিং সামথিং বিগ। পরে যেটা বললো যে ছবি সে সিনেমা করবে। ওই দিন সে আমরা তিনজনের সাথে একটা ছবি তুলতে চাইলো, আমরা গিয়ে দাঁড়ালাম, আমরা চারজন, নুহাস আমরা তিনজন ছবি তুলবো। তখন ইউনিটের সবাই, প্রচুর লোকজন, এরা তো ছবি তুলতেছে আর চারজনের ছবি তোলা হচ্ছে না। শেষ পর্যন্ত ওইটা সে তুলেই ছাড়লো, সবাই তোলার পরে যে আমরা চারজনের একটা ছবি তুলেন। ওই ছবিটা কিন্তু স্টিল ছবিটা অনেক নিউজ পোর্টাল অনলাইনে ভাইরাল হয়েছে, আমরা চারজনের। ভাইরাল হওয়ার মতো একটা ঘটনা। জি, থ্যাংক ইউ সো মাচ। হি সিরিয়াস, সে এটা নিয়ে ছবি করবে। আমরা অপেক্ষায় থাকলাম এরকম গুড নিউজের জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্বাধীন ভাই, এত দূর থেকে আপনি অবশ্য বাংলাদেশে যুক্ত হয়েছেন আমাদের কারণে, আমাদের টানে, আমাদের ভালোবাসায়, এবং সেই সাথে আপনাদের দুজনকেও অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ দিতে চাই। অনেকটু কষ্ট করে এখানে এসেছেন এবং খুব সুন্দর একটা মোমেন্ট আমরা ক্রিয়েট করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি। আপনাদেরকে ঈদ মোবারক বলতে চাই, সেই সাথে দর্শকদের কাছ থেকে বিদায় নিব, যদি আপনারা কিছু বলতে চান। ঈদ মোবারক। আমি দর্শকদের ঈদ মোবারক। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন। আমিও দর্শকদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, সবার ঈদ আনন্দে কাটুক। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ গল্প আড্ডা। অবশ্যই একটু হলেও কালারফুল মোমেন্ট দিতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি। সেরকম চেষ্টাতেই আগামীকাল সেম টাইম সেম চ্যানেলে দেখা হবে। আমি শ্রাবণ ও তৌহিদা বিদায় নিচ্ছি। সালাম স্টিল প্রেজেন্টস ঈদ গল্প আড্ডা, পাওয়ার্ড বাই গ্রাম বাংলা টিউবস থেকে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।